ম্যাট্রিক্স অধ্যায়ের বেসিক লেকচার এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং এর উপর আমরা যে কনফিডেন্স বিল্ড আপ করতে পেরেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা নির্ণায়ক অধ্যায়ে চলে আসছি। নির্ণায়কের যে সাব চ্যাপ্টারটা আছে এখানে আজকের লেকচারে মূলত আমরা বেসিক টপিকটার উপর কনফিডেন্স বিল্ড আপ করবো অ্যান্ড এর পরবর্তী লেকচারগুলো থেকে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোর দিকে চলে যাব। তো চলো শুরু করা যাক। এখানে আমাদেরকে ফার্স্টে বলছে যে নির্ণায়ক, যেটাকে ইংরেজিতে বলা হয় ডিটারমিনেন্ট। সো নির্ণায়কটাকে আমরা দেখি, এটাকে সংক্ষেপে ডিইটি দিয়েও প্রকাশ করা হয়। আমরা বিপরীত ম্যাট্রিক্স যখন বের করছিলাম তখন এই জিনিসটা আমাদের পড়া হয়ে গিয়েছিল অলরেডি। সো ডিটারমিনেন্ট বা নির্ণায়কটা কি? ডিটারমিনেন্ট বা নির্ণায়ক হচ্ছে যে নিয়মের দ্বারা প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্সের এক একটি সংখ্যা বা মান পাওয়া যায় তাকেই বলা হয় নির্ণায়ক বা ডিটারমিনেন্ট। তার মানে একটা বর্গ ম্যাট্রিক্সের যে আমরা সংখ্যাটা বা মানটা পাচ্ছি সেটাকে আমরা বলবো নির্ণায়ক। সো থিওরিটিক্যালি এটাকে আসলে আমরা কিভাবে বলতে পারি, ম্যাট্রিক্সকে আমরা কি কি ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে পারি সেই জিনিসটা কিন্তু আমরা দেখে আসছি। তাহলে ধরো এই যদি একটা ম্যাট্রিক্স হয় যেটাকে আমরা বলতে পারি এ বি সি ডি, এটার পাশে কিন্তু ম্যাট্রিক্সের অন্যান্য ব্র্যাকেটগুলো ইউজ করা যেতে পারতো এটার পরিবর্তে। সো এটা যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক কি হবে? এই ম্যাট্রিক্সটা নির্ণায়ক হবে ডিটারমিনেন্ট এ, বা এটাকে কিন্তু আরও একভাবে লেখা যায়, এটা আমি এখানে লিখে দিই, বা এটাকে বলা যায় ডিইটি দিয়ে এভাবে এ লেখা যায়, অথবা এর সাথে মডুলাস চিহ্ন দেওয়া যায়। ঠিক আছে, সো এটাও প্রকাশ করা যায়, অথবা এভাবে প্রকাশ করা যেতে পারে, অথবা এভাবে প্রকাশ করা যেতে পারে, যেটাই প্রকাশ করো প্রবলেম নাই। তাহলে আমরা বলতে পারি যে এই ম্যাট্রিক্সটা নির্ণায়ক হবে। আমরা দেখো নির্ণায়কের ক্ষেত্রে আমরা নির্ণায়ক প্রকাশ করার জন্য একটা মডুলাস চিহ্ন দিয়ে লিখি, তাহলে ভিতরে যে ভুক্তিগুলো ছিল সেই ভুক্তিগুলো বসে যাচ্ছে এ বি সি ডি। তো আমরা এটার সংখ্যাটা বা মানটা আসলে কিভাবে ক্যালকুলেট করি সেটা আমরা বিপরীত ম্যাট্রিক্সে কিন্তু দেখে আসছিলাম। আমরা এটাকে কোনাকুনি গুণ করি, যেমন এ ইন্টু ডি সেটা হয়ে যায় এডি, আর এদের মাঝখানে মাইনাস বসে, দেন বি ইন্টু সি, সো সেটা হয়ে যায় বিসি। তাহলে এভাবে আমরা একটা নির্ণায়ক বের করতে পারি। যেমন আমরা এটাকে একটা সংখ্যাগত এক্সাম্পল দিয়ে দেখি, যেমন এটাকে বলা যেতে পারে এই একটা ম্যাট্রিক্স যে 1 2 3 4, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা হচ্ছে আসলে 2x2 ক্রমের, বা এটার অর্ডারটা হচ্ছে 2x2। কিভাবে? কারণ এখানে রো কয়টা? রো হচ্ছে 2টা আর কলাম হচ্ছে 2টা। তাহলে আমরা এভাবে ক্রমটা লেখার সময় রো বাই কলাম লিখি, বা এটাকে আমরা এম বাই এনও বলে আসছিলাম। ঠিক আছে, সো এটাকে আমরা এরকম বলতে পারি। দেন এরপরে যেটা বলা যায় সেটা হচ্ছে, আমরা এটা অলরেডি বলে আসি যে এই ম্যাট্রিক্সের নির্ণায়কটাকে ডিটারমিনেন্টে অথবা এভাবে সূচিত করা যায়। তাহলে এই যে আমরা ম্যাট্রিক্সটা দেখলাম 1 2 3 4, এটার যদি আমরা নির্ণায়কটা দেখি তাহলে আমরা নির্ণায়কের জন্য কি করব, জাস্ট এখানে একটা মডুলাস চিহ্ন দিয়ে দিব অ্যান্ড এটাকে এর মতো করে ক্যালকুলেশন করব। তাহলে 4 একে 4 বিয়োগ 3 দুগুণে 6, সো 4 থেকে 6 গেলে সেটা থাকবে -2 বা -2। তো নির্ণায়কে এভাবে আমরা মডুলাস দিয়ে প্রকাশ করতে পারি, এই জিনিসটা আমরা মনে রাখতে পারি। সো নির্ণায়কের যে ওভারঅল আমাদের যে খুঁটিনাটি বেসিক জিনিসগুলো পড়ার কথা সেই জিনিসটা আমাদের কাছে কমপ্লিটলি ক্লিয়ার। দেন এরপর আমরা দেখি ম্যাট্রিক্স ও নির্ণায়কের মধ্যে পার্থক্য। এটা কিন্তু আমাদের ক নাম্বারে আসার মতো একটা প্রশ্ন এবং একটা বোর্ডে এসেছিল। ঠিক আছে, সো ম্যাট্রিক্স কি আর নির্ণায়ক কি, এদের মধ্যে বেসিক পার্থক্যটা কি সেটা আমাদের জানতে হবে। সো আমরা এখানে টোটাল 4টা পার্থক্য দেখতে পারি। যেমন ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি আর কলামের সংখ্যা সমান হতেও পারে, নাও হতে পারে, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে সারি আর কলামের সংখ্যা অবশ্যই সমান হবে। কেন অবশ্যই সমান হবে? কারণ আমরা নির্ণায়কের যে বেসিক ডেফিনেশনটা পড়ে আসছিলাম, বলছিলাম যে নির্ণায়কের হচ্ছে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি কি সেটা 2x2 ক্রমের হবে অথবা 3x3 ক্রমের হবে। তো 2x2 যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, একটা বর্গ ম্যাট্রিক্স, অথবা 3x3 ক্রমের হলে সেটাও একটা বর্গ ম্যাট্রিক্স। যেমন আমরা এখান থেকে বলতে পারি যে এখান থেকে এই যে দেখো এটা হচ্ছে একটা বর্গাকার শেপের, মানে এখানে 2টা রো 2টা কলাম। যদি এটা 3x3 এর হতো তাহলে ধরো 1 2 3 4 5 6, তারপর আমি বলতে পারি 6 5 4। সো এটা যদি একটা ম্যাট্রিক্স হতো তাহলে এই ম্যাট্রিক্সটা কত? এই ম্যাট্রিক্সটাও কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স, এটা 3x3 ক্রমের। এখানে একটা রো 2টা রো 3টা রো, এখানে একটা কলাম 2টা কলাম 3টা কলাম, তাহলে এটাকে বলা যাচ্ছে এটা হচ্ছে 3x3 ক্রমের। ঠিক আছে, সো এগুলো নিয়ে প্রবলেম হওয়ার কথা না, এগুলো আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টারে বেসিক টপিকগুলো দেখে আসছি। তার মানে এখানে দেখো নির্ণায়কের ক্ষেত্রে আমরা যদি বলি, নির্ণায়কের ক্ষেত্রে কিরকম হতে পারবে, ধরো 1 2 3 4, এই ম্যাট্রিক্সের যে বীজগাণিতীয় মানটা থাকবে সেটা, অথবা এটাকে 3x3 ক্রমেরও বলা যেতে পারে। আমরা একটু আগে দেখে আসছিলাম 1 2 3 4 5 6, তারপর আমি বলতে পারি 7 8 9, সো এভাবে বলা যেতে পারে। আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি আর কলামের সংখ্যা সমান হতে পারে, নাও হতে পারে, আমাদের এটা ফ্যাক্ট করবে না। ধরো আমি এটাকে বলতে পারি, আমরা তো আয়তাকার ম্যাট্রিক্সে পড়ে আসি তাই না, ধরো 1 2 3 4, তারপর আমি বলতে পারি এখানে 2 3 2 1। সো এটা আমাদের কিন্তু এখানে সারি আর কলামের সংখ্যা সমান হচ্ছে না, এখানে 2টা সারি 4টা কলাম। আবার আমরা রো ম্যাট্রিক্স দেখে আসছি, কলাম ম্যাট্রিক্স দেখে আসছি। যেমন রো ম্যাট্রিক্সটা ছিল কি, আমাদের একটা রো থাকবে, যেমন 1 2 3, এটা একটা রো ম্যাট্রিক্স, এখানে একটা রো 3টা কলাম।
আবার কলাম ম্যাট্রিক্স আমরা দেখে আসছি কি, কলাম ম্যাট্রিক্স আমরা দেখে আসছি 1 2 3 সবগুলো এন্ট্রি একটা কলামেই থাকবে, তাহলে এখানে 3টা রো থাকবে, একটা কলাম থাকবে, ঠিক আছে। সো এখানে আমাদের এই পার্থক্যটা মেইনলি বুঝতে হবে। আমরা 1 নাম্বারটা বুঝে ফেললাম যে সারি আর কলামের সংখ্যা এখানে সমান হতেও পারে, নাও হতে পারে, এটা সমস্যা না, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে অবশ্যই এটাকে সমান হতে হবে। দেন এরপর আমরা যদি খেয়াল করে দেখি 2 নাম্বার যে পার্থক্যটা, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের কোনো সুনির্দিষ্ট মান নেই, শুধু অপারেটর হিসাবে কাজ করে। আমরা তো একটা ম্যাট্রিক্সের যেমন একটা সুনির্দিষ্ট মান বলতে পারি না, যেমন বলতে পারি না যে এই ম্যাট্রিক্সটা লিখে বললাম যে এটা সমান 5, এরকম তো বলা যায় না, ঠিক আছে। সো আমরা যে মানটা বের করি সেটা হচ্ছে নির্ণায়কের বের করতে পারি, আমরা এটাকে নির্ণায়কে কনভার্ট করে নিয়ে নির্ণায়কের মান বের করতে পারি। দেন এরপর আমরা 3 নাম্বার পয়েন্টটা দেখি। 3 নাম্বার পয়েন্টটা আমাদেরকে বলছে যে এখানে যদি ক্রম m/n হয় তাহলে ভুক্তি হবে কয়টা, m × n হবে। এটার মানে কি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি 3 নাম্বার পয়েন্টটা। যেমন আমরা যদি বলি যে একটা ম্যাট্রিক্স, ধরো এখান থেকে 1 2 3 4, এটা একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। সো এটাকে আমি a দিয়ে প্রকাশ করতে পারি। এই ম্যাট্রিক্সের ক্রম কত, ক্রমটা হচ্ছে আমরা যদি হিসাব করি, ক্রম কিভাবে হিসাব করে, রো বাই কলাম দিয়ে, ঠিক আছে। সো RC দিয়ে হিসাব করি, রো 2টা কলাম 2টা, ঠিক আছে। সো রো 2টা কলাম 2টা, তো এটাকে হিসাব করা হয়, তার এন্ট্রি কয়টা হবে, সেটা হচ্ছে m × n। তাহলে এই দুইটাকে হিসাব করা হয় আর কি, মানে গুণ করে দেওয়া হয়। এটাকে যদি আমরা m/n বলি তাহলে এখানে রো 2টা কলাম 2টা, তাহলে আমরা যদি এদেরকে গুণ করি 2 × 2 মানে কত, 2 × 4, তার মানে এখানে এন্ট্রি কয়টা দেখো, 1টা 2টা 3টা 4টা। তাহলে আমরা এভাবে এন্ট্রিগুলো বের করতে পারবো। আর আরেকটা ভাবেও বলা যায়, যেমন আমি এখান থেকে আরেকটা বড় ম্যাট্রিক্স কনসিডার করি, যেমন আমি বললাম এখান থেকে 1 2 3 4, তারপর বলা যায় 2 3 4 1, ঠিক আছে। সো এই ম্যাট্রিক্সটার আমরা যদি হিসাব করে দেখি, ক্রমটা হিসাব করে দেখি m/n দিয়ে, মানে রো আর কলামটা, সেখানে রো কয়টা, রো হচ্ছে 2টা, আর কলাম কয়টা, 1 2 3 4। তাহলে বলা যেতে পারে এখানে রো কয়টা, রো আমরা পাচ্ছি 2টা, আর কলাম কয়টা, কলাম পাচ্ছি আমরা 4টা কলাম পাচ্ছি। তাহলে এটা 2/4 আকারের বা 2/4 ক্রমের ম্যাট্রিক্স। তো তার এন্ট্রি কয়টা, এটা বের করার জন্য আমরা m আর n গুণ করে দিব। তাহলে এখানে m বলতে বুঝাচ্ছে 2 আর n বলতে বুঝাচ্ছে 4। তাহলে আমরা যদি এটা গুণ করি 4 2 8, তাহলে আমাদের এন্ট্রি হওয়ার কথা 8টা, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা 8টা এন্ট্রি পেয়ে গেলাম, ঠিক আছে। সো আমরা এইভাবে ম্যাট্রিক্সের এন্ট্রি কতটা এটা বের করতে পারি। আর নির্ণায়কের ক্ষেত্রে যেহেতু এটা একটা বর্গ ম্যাট্রিক্স, তাহলে ক্রম যদি আমরা পেয়ে যাই, আমরা বলেছিলাম যে এইভাবে আমরা বলতে পারি যে বর্গ ম্যাট্রিক্সে এটা 2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে। সো ক্রম যদি n হয় তাহলে মোট ভুক্তি n² করে দিলে হয়ে যাবে। যেমন আমি যদি বলতে পারি যে এখানে নির্ণায়কের ক্ষেত্রে হিসাব করি, ধরো এটার নির্ণায়ক হচ্ছে 1 2 3 4, তাহলে এটা কত ক্রমের, এটাকে আমরা ক্রম বোঝানোর জন্য 2/2 ক্রম বলতে পারি, বা এটাকে সহজ কথায় 2 ক্রমেরও বলা যেতে পারে, ঠিক আছে। সো এটা যদি 2 ক্রমের হয় তাহলে এটাকে বলা যায় যে এটার ভুক্তি সংখ্যা কত হবে, 2² মানে হচ্ছে 2² মানে 4। তাহলে দেখি এখানে ভুক্তি কয়টা, 4টা, 1টা 2টা 3টা 4টা। সো 4টা হয়ে গেল। তাহলে আমরা এই 3টা পয়েন্টই ক্লিয়ার যে কিভাবে আসলে ম্যাট্রিক্স আর নির্ণায়কের মধ্যে পার্থক্যটা অবজার্ভ করতে পারছি। দেন 4 নাম্বার পয়েন্টের ক্ষেত্রে আমরা দেখি, এটা অনেক ইম্পর্টেন্ট, ম্যাট্রিক্সকে কোনো একটা ধ্রুব রাশি দ্বারা, মানে একটা কনস্ট্যান্ট দ্বারা যদি গুণ করি তাহলে তার প্রত্যেকটা ভুক্তিকে ওই ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করতে হয়। তার মানে কি, আমরা যদি বলি এখানে ধরো একটা ম্যাট্রিক্স, এখানে বললাম যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে ধরো আমাদের এখান থেকে 1 2 3 4, আমি একটা সহজ নাম্বার দিয়ে বুঝাই। এই যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে কোনো যদি ধ্রুব রাশি বা একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করি, সাপোজ কনস্ট্যান্টটা কত, আমি 2 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। সো এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে আসলে কি করতে হচ্ছে, এই 2 দিয়ে গুণ করার কারণে তার প্রত্যেকটা ভুক্তিকে ওই ধ্রুব সংখ্যা দিয়ে গুণ করতে হয়। এটা আমরা ম্যাট্রিক্সের যে একদম প্রথম টাইপের যে ম্যাথগুলো করে আসছিলাম, ওই যে 3a + 4b দিয়ে কিছু ম্যাথ করেছিলাম, ওই কনসেপ্টটাই জাস্ট। তার মানে আমি এখন এটার পরের লাইনটাতে কি লিখতে পারি, 2 এর সাথে 1 গুণ হয়ে যাবে, তাহলে 2 একে 2, এরপর 2 এর সাথে 2 গুণ হয়ে যাবে, 2 2 4, দেন এরপর হচ্ছে 2 এর সাথে 3 গুণ হয়ে যাবে, 3 2 6, তারপর এটা 2 এর সাথে 4 গুণ হয়ে যাবে, 4 2 8। তাহলে আমরা এই কাজটা করতে পারবো যে যদি আমরা কোনো একটা কনস্ট্যান্ট বা একটা ধ্রুব রাশি দ্বারা গুণ করি তাহলে তার প্রত্যেকটা ভুক্তিকে ওই ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করতে হয়। সো এই গুণটার ব্যাপারে আমরা মোটামুটি ক্লিয়ার যে এটা নিয়ে কোনো ধরনের প্রবলেম হবে না। নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা এমন না। নির্ণায়কের ক্ষেত্রে কোনো ধ্রুব রাশি দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এই সিমিলারলি ম্যাট্রিক্সের মতো যে আমরা প্রত্যেকটা ভুক্তিকে গুণ করছিলাম সেই কাজটা আমরা করব না। অ্যান্ড এটা না করে শুধু যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সাথে আমরা ভুক্তিগুলোকে গুণ করতে পারি। তো এটা কেমন হবে আমি এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন আমরা যদি একটা নির্ণায়ক কনসিডার করি যে 3 3 4, দেন এটাকে বলতে পারি 6 6 5 9 9 7।
সো এখানে ধরো আমরা কি করছি, একটা ধ্রুব রাশি দিয়ে গুণ করছি, যেমন আমরা 2 দিয়ে গুণ করলাম সাপোজ, ঠিক আছে। সো 2 দিয়ে যদি গুণ করি তাহলে কি হচ্ছে, এই 2 দিয়ে গুণ করার পরে প্রত্যেকটা ভুক্তিকে গুণ না করে, মানে আমরা যেরকম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি করতাম, প্রত্যেকটাকে গুণ করে দিতাম, সেই কাজটাই এখানে আর করবো না। না করে আমরা কি করতে পারি, যে শুধু যে কোনো একটা সারি বা কলামের ভুক্তিগুলো, যে কোনো একটা সারি হতে পারে অথবা যে কোনো একটা কলাম হতে পারে। যেমন আমি এখানে এই এক্সাম্পলটা বলার সময় আমি কলামকেই চিন্তা করলাম, ঠিক আছে। সো আমি যদি এটা কলামকে চিন্তা করি, ধরো আমি বললাম যে প্রথমটাতে না, আমি ধরলাম যে আমি সেকেন্ডটাতে গুণ করব, ঠিক আছে। সো সেকেন্ডটাতে যদি আমি গুণ করতে চাই তাহলে কি হবে, প্রথমটার মতোই থাকবে, আর সেকেন্ডের সাথে যদি গুণ করি তাহলে 3 দুগুণে 6 হয়ে যাবে, এরপর একটা 6 দুগুণে 12 হয়ে যাবে, এরপর একটা 9 দুগুণে 18 হয়ে যাবে, এরপর শেষেরটা শেষের মতোই থেকে যাবে, 4 5 7 এর মতো থেকে যাবে। তাহলে নির্ণায়কে আমাদের এই স্বাধীনতাটা আছে, আমরা যেভাবে গুণ করতে পারি সেটা হচ্ছে যে কোনো একটা ধ্রুব রাশি দিয়ে যদি গুণ করি তাহলে প্রত্যেকটাকে আমাদের গুণ করতে হবে না, আমরা চাইলে শুধু যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের ভুক্তিগুলোর সাথে গুণ করতে পারি। আবার কিন্তু উল্টা কাজটাও করতে পারি, যেমন ধরো আমি এখান থেকে কমন নিতে চাচ্ছি, আমি এটাকে হচ্ছে এভাবে লিখতে পারি 3 গুণ 2, তারপর এটাকে লিখতে পারি 6 গুণ 2, এটাকে লিখতে পারি 9 গুণ 2, দেন আমি ওখান থেকে 2 কমন নিয়ে নিতে পারি। উল্টা কাজটাও আমার করার রাইট আছে। তাহলে ম্যাট্রিক্স আর নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো পার্থক্য আছে, এদের মধ্যে কিন্তু কনফিউজড হওয়া যাবে না। এখানে আমি আরেকবার রিক্যাপ করি, ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি আর কলামের সংখ্যা সমান হতে পারে, আবার নাও পারে। নির্ণায়কের ক্ষেত্রে সারি আর কলামের সংখ্যা অবশ্যই সমান হবে। ম্যাট্রিক্স এর কোনো নির্দিষ্ট মান নেই, এটা একটা অপারেটর হিসেবে কাজ করতে পারে। নির্ণায়কের ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট বীজগাণিতীয় মান থাকবে, আর এটার ক্রম m/n হলে আমরা ভুক্তি সংখ্যা বের করতে পারবো m × n করে, আর নির্ণায়কের ক্ষেত্রে ক্রম যদি n হয় তাহলে আমরা মোট ভুক্তিটা বের করতে পারবো n² করে। আর আমরা যদি কোনো একটা কনস্ট্যান্ট গুণ করি প্রত্যেকটা এন্ট্রিকে গুণ করতে হবে, আর নির্ণায়কের ক্ষেত্রে কনস্ট্যান্ট গুণ করলে প্রত্যেকটাকে গুণ করা লাগবে না, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের এন্ট্রিগুলোকে গুণ করে দিলেই হবে। তো আশা করি এই ব্যাপারটা তোমাদের সবার কাছে ক্লিয়ার। এখন আমাদের একটা খুব সুন্দর একটা কনসেপ্ট পড়বো যে অনুরাশি, আর এটার সাথে সিমিলার আরেকটা পড়বো, সেটা হচ্ছে যে সহগুণক, ঠিক আছে। তো আমাদের এই সহগুণক নিয়ে কিন্তু আমরা বিপরীত ম্যাট্রিক্সে একটা কনসেপ্ট পড়ে আসছিলাম, এখানে আমরা আরেকটু ডিটেলসে দেখব। আর অনুরাশিটা আমাদের পড়তে হবে সহগুণক কনসেপ্টটাকে বোঝার জন্যই। সো এগুলো সহজে একটা কনসেপ্ট, তবে এখান থেকে স্টুডেন্টরা কিন্তু পরীক্ষার হলে গিয়ে অনুরাশি আর সহগুণক বের করতে গিয়ে অনেক কনফিউশনে ভোগে। সো একটু পার্থক্য করে পড়ো। অনুরাশি, যেটাকে ইংরেজিতে বলা হয় মাইনর, ঠিক আছে। সো আমরা কিভাবে বলতে পারি, নির্ণায়কের কোনো একটা এন্ট্রি যে সারি বা কলামে আছে, সেই সারি আর কলামটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে যে বাকি এন্ট্রিগুলো থাকবে সেটা নিয়ে যে আমরা নির্ণায়কটা করতে পারি, সেটাই হচ্ছে অনুরাশি, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, এটা আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাতে পারি। তো এটা আমরা একটা এক্সাম্পল কনসিডার করি। ধরো আমরা বললাম যে মনে করি এ হচ্ছে একটা নির্ণায়ক, যেটার মধ্যে আমরা সংখ্যা না দিয়ে আমরা এভাবে বোঝানোর জন্য a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 লিখলাম। এখন আমি চাচ্ছি যে আমি a1 এর অনুরাশি বের করব। এবার আমরা একটু এটাকে কিভাবে আসলে ডিফাইন করে এটার দিকে দেখি। সেই সারি এবং কলাম বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমরা এ বরাবর সারি আর এ বরাবর কলাম বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে বাকি এন্ট্রিগুলো নিয়ে যে নির্ণায়ক হয়, তাহলে a1 এর যে অনুরাশিটা হবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে a1 বরাবর যেটার অনুরাশি বের করব সেটার সারি আর কলাম বাদ দিয়ে দিব। তাহলে a1 বরাবর আমরা রো বাদ দিয়ে দিলাম, a1 বরাবর আমরা কলাম বাদ দিয়ে দিলাম। তাহলে থাকলো কি এখান থেকে b2 c2 b3 c3। তাহলে এখান থেকে আমরা বলতে পারি a1 এর যে অনুরাশিটা হবে সেটা হচ্ছে b2 c2 b3 c3 নিয়ে যে নির্ণায়কটা। সেম ভাবে আমরা বলতে পারি যে b1 এর অনুরাশিটা তাহলে কি হবে। b1 এর অনুরাশিটা বুঝতেই পারতেছো এতক্ষণে যে b1 এর অনুরাশিটা হবে b1 বরাবর আমরা কি করতে পারি, রোটা বাদ দিয়ে দিতে পারি, b1 বরাবর আমরা কলামটা বাদ দিয়ে দিতে পারি। যদি আমরা এটা বাদ দিয়ে দিই তাহলে থাকবে কে কে, তাহলে b1 এর অনুরাশিটা হবে এখান থেকে থাকবে a2 c2 a3 c3। সো দেখো এই যে a2 c2 a3 c3টাই কিন্তু আছে, ঠিক আছে। তাহলে আমরা এভাবে b1 এর অনুরাশিটাও বের করতে পারি। দেন এরপর হচ্ছে c1 এর যে অনুরাশিটা, c1 এর অনুরাশিটা কি, c1 বরাবর আমরা কি করব, কলাম বাদ দিয়ে দিব, c1 বরাবর আমরা রো বাদ দিয়ে দিব। তাহলে থাকবে কি a2 b2 a3 b3। তাহলে এখানে থাকবে a2 b2 a3 b3। এটা তো আমি থিওরিটিক্যালি বুঝালাম, এখানে তোমার কিন্তু নাম্বার দিয়েও দিতে পারে, যেমন এখানে 1 2 3 4 5 6 7 8 9 এরকম নাম্বার দিয়ে দিতে পারে। দেন আমরা সেই ক্ষেত্রে ধরো আমরা 1 এর অনুরাশি বের করতে চাচ্ছি, 1 বরাবর আমরা কলাম বাদ দিয়ে দিব, রো বাদ দিয়ে দেব, দেন আমাদের বাকি যেটা থাকবে সেটা নিয়ে আমরা যে নির্ণায়কটা করবো সেটা। সো অনুরাশির ব্যাপারটা আশা করি ক্লিয়ার, ঠিক আছে। অনুরাশির কাছাকাছি একটা কনসেপ্ট, অনুরাশি বা মাইনরের কাছাকাছি একটা কনসেপ্ট, সেটা হচ্ছে সহগুণক বা কোফ্যাক্টর। সহগুণক বা কোফ্যাক্টর তো তোমরা জানো, ঠিক আছে। সো এখন আমাকে এই জিনিসটা দেখানো দরকার যে অনুরাশি আর সহগুণকের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। সেটা কি, সেটা হচ্ছে নির্ণায়কের উপাদানের সহগুণকগুলো হচ্ছে এর চিহ্নিত অনুরাশি। সো এই জায়গাটা খেয়াল করো, চিহ্নিত অনুরাশিকে আসলে আমরা বলছি যে সহগুণক। চিহ্নিত অনুরাশি বলতে বোঝাচ্ছে যে চিহ্নযুক্ত অনুরাশি।
তার মানে আমরা কি করতে পারি, আমরা যে মাইনর পড়ে আসছি, মাইনরের সাথে যদি আমরা বাম পাশে একটা এক্সাক্ট যে চিহ্নটা বসবে সেই যথাযোগ্য যদি চিহ্ন বসাতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ সহগুণকটা পাওয়া যাচ্ছে। সহগুণক কিন্তু আমরা বিপরীত ম্যাট্রিক্সে যা পড়ে আসছি সেটাই। তাহলে দেখো এখানে যেটা বোঝাচ্ছে সহগুণক বা কোফ্যাক্টর, এটাকে বোঝানোর জন্য সি দিয়ে প্রকাশ করছে, আর এখানে এম দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে মাইনর, এই যে অনুরাশি যেটা আমরা দেখে আসলাম। তার মানে অনুরাশি বা মাইনরে আমরা চিহ্ন নিয়ে কোনো মাথা ব্যথা নিব না, চিহ্ন নিয়ে আমরা মাথা ব্যথা নিব হচ্ছে সহগুণক বা কোফ্যাক্টরের ক্ষেত্রে। তার মানে এখানে এই জায়গাটাকে একটু ভালো মতো খেয়াল করে দেখো, এখানে বলছে যে এই মাইনরটার সাথে আমরা জাস্ট এখানে কোন চিহ্ন বসবে সেই চিহ্নটা আমাদেরকে ডিফাইন করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব কোফ্যাক্টর। এখানে আইজে দিয়ে কি বোঝাচ্ছে, আইজে দিয়ে আমরা আগেও দেখে আসছিলাম আই দিয়ে বুঝে আসলে রো, জে দিয়ে বুঝে কলাম। তাহলে সি আই জে, এটা একটা ফর্মুলা, সি আই জে ইকুয়াল টু -1 টু দি পাওয়ার আই প্লাস জে, আর এটার সাথে বসে যাবে ইন্টু এম আই জে। এটা কিন্তু এটা দেখতে তোমার কাছে মনে হচ্ছে যে এটা তো আমি পড়ি নাই আগে, এটা ছাড়া আমি সহগুণক বা কোফ্যাক্টর বের করে আসছিলাম, কিন্তু এখন খেয়াল করে দেখো আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করার সময় এই জিনিসটা বলেছিলাম। সাপোজ একটা ম্যাট্রিক্স যদি আমাদের এ দেওয়া থাকতো, আমরা বলতাম যে এখানে এ ধরো 1 1 আমরা বের করছিলাম, কোফ্যাক্টরগুলো A1 2 বের করছিলাম, A1 3 বের করছিলাম, A2 1 বের করছিলাম, A2 2 বের করছিলাম, সিমিলারলি A2 3 3 1 3 2 3 3 বের করছিলাম। সমস্যা এটা না, সমস্যা এই জায়গাটাতে খেয়াল করো, এই যে এখানে আমরা A1 1 যখন বের করছিলাম, আমি তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম যে এই দুইটাকে যোগ করবা, এই দুইটাকে যোগ করার পরে যদি তোমার রেজাল্টটা বিজোড় চলে আসে, বিজোড় চলে আসার পর কি করবা, বিজোড় চলে আসলে মাইনাস বসাবা, ঠিক আছে, তার আগে মাইনাস বসাবা, ঠিক আছে। যেমন আমাদের এখানে এ 2 আর 1 যোগ করে 3 হয় বিজোড়, তাহলে এটা যখন আমরা হিসাব করতাম মাইনাস বসাতাম, 3 আর 1 4, এটা হচ্ছে আমাদের জোড় হয়ে যেত, 2 আর 1 যোগ করলে 3, তারপর 2 2 4, এটা তাহলে আমাদের প্লাসই থেকে যাবে, এটাতে কোনো চিহ্ন চেঞ্জ করতে হবে না। তো এই জিনিসটাই আসলে এইভাবে আসলে বের করে, এটা হচ্ছে একদম অরিজিনাল যে ফর্মুলাটা, ঠিক আছে। তো এখানে আই জে বলতে কি কি বোঝাচ্ছে, এই যে আই বোঝাচ্ছে এটা আর জে বোঝাচ্ছে এটা। তো ফার্স্টেরটা 1 মানে আই, পরের 1টা মানে জে। সিমিলারলি এখানে প্রথম 1টা মানে আই, পরের 2টা মানে হচ্ছে জে। তাহলে আমরা যদি এটা বের করতে চাই, ধরো আমি এখান থেকে এই যে A1 2 এর জন্য যে মাইনাস বসাবো সেটা আমরা বের করতে চাই, ঠিক আছে, ফর্মুলা দিয়ে। তাহলে আমরা যদি ফর্মুলা দিয়ে বের করতে চাই, তাহলে আমরা বলবো যে A1 2 ইকুয়াল টু -1 টু দি পাওয়ার, এখানে আই প্লাস জে, আই মানে কত 1 আর জে মানে কত 2, আর এর সাথে মাইনরটা বসে যেত, ধরো মাইনর এখানে বসতো A1 2 এর জন্য, মাইনরটা এখন আমরা হিসাব করছি না, আমাদের মেইনলি মাথা ব্যথা এখন চিহ্নটা কি আসছে সেটা ডিফাইন করাটা। তাহলে এখানে পাওয়ারে দেখছোই যে 2 + 1 হয়ে যাচ্ছে, 2 + 1 মানে কত 3, তাহলে -1 এর উপরে পাওয়ারে 3 দিলে সেটা তো মাইনাস আসবেই, ঠিক আছে না। তাহলে এই কারণে যখন এটা বিজোড় হয়ে যাচ্ছে তখন আমাদের এখানে মাইনাসটা কিন্তু চলে আসছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি তোমাকে এটা মনে রাখার জন্য বলেছিলাম যে এই দুটাকে যোগ করবা, এই দুটা যোগ করার পরে যদি আমাদের রেজাল্টটা বিজোড় আসে তাহলে সেটার জন্য আমরা মাইনাস বসাবো। জোড়গুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের এই মাইনাসটা আর বসবে না। সো চলো জোড়েরও একটা আমরা এক্সাম্পল দেখি, তাহলে তোমার কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে আমরা ধরো A1 3 এর জন্য দেখছি, ঠিক আছে। সো A1 3 এর জন্য যদি দেখি, তাহলে A1 3 ইকুয়াল টু -1 টু দি পাওয়ার 1 + 3, আর এটার সাথে মাইনরটা 1 নাম্বার রো 3 নাম্বার কলামের। তাহলে এই জায়গাটা খেয়াল করে দেখো, 3 আর 1 যোগ করলে 4 হয়ে যায়, তাহলে এটাকে লিখা যায় -1 টু দি পাওয়ার 4। সো -1 হোল টু দি পাওয়ার 4, এখানে মাইনাস আছে এবং এখানে জোর পাওয়ার আছে, তাহলে রেজাল্টটা হয়ে যাবে 1। তো ওই 1টাকে আর আমরা এক্সট্রা করে গুণ করি না, এই জন্য এটা যে চিহ্ন আর চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। সো এই ব্যাপারটা মাথায় রাখবা, এটা কিন্তু শর্টলি এভাবেই মনে রাখা যায়। এই যে আমি এটা এখানে আবার ডিসক্রাইব করেছি যে যে উপাদানের সহগুণক বের করতে হবে, তাহলে এই যে সারি আর কলামের যে ছেদ বিন্দুটা মানে A1 2, সহজ কথায় এগুলো যদি বিজোড় হয় তাহলে আমরা মাইনাস বসাবো, আর যদি জোড় হয় তাহলে প্লাস বসাবো। প্লাসটা অ্যাকচুয়ালি থাকেই, এই জন্য আমরা প্লাসটা বসাই না। আর আমরা চিহ্নের প্রথাটাও দেখে আসছিলাম যে কোন চিহ্ন অনুযায়ী আমরা বসাই, এটা আমরা নির্ণায়ক কিন্তু অলরেডি বের করে আসি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পড়ার সময়, ঠিক আছে। সো নির্ণায়কের উপাদানের সহগুণকগুলো যদি আমরা বের করতে চাই, তাহলে অনুরাশির আগে আমরা এইভাবে হিসাব করি যথাযোগ্য চিহ্নটা, এবং বলেছিলাম এটা কিন্তু তোমরা ফিজিক্সে ভেক্টর চ্যাপ্টারের উপর আসছো, ঠিক আছে, যে প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে। সো এইভাবে আমরা চাইলে সহগুণকটা বের করতে পারি। তাহলে এখন আমরা আরেকটা কম্প্যারিজন দেখবো, তাহলে আমাদের কাছে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে অনুরাশির সহগুণকের। যেমন আমরা এর আগে যেটা দেখে আসছিলাম ইন্ডিভিজুয়ালি অনুরাশি পড়ে আসছিলাম, ইন্ডিভিজুয়ালি সহগুণক পড়ে আসছি, এখন আমরা অ্যাট এ গ্লান্স দেখি। যেমন আমাদের এখানে একটা এক্সাম্পল দেখতে পারি, মনে করি এ সমান একটা নির্ণায়ক A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3। এখন আমরা A1 এর একবার অনুরাশি বের করব, A1 এর একবার সহগুণক বের করব, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। আমরা যদি A1 এর অনুরাশি বের করি তাহলে আমরা কি করব, A1 বরাবর আমরা কলাম বাদ দিয়ে দিব, A1 বরাবর আমরা রো বাদ দিয়ে দিব। তাহলে A1 এর যে অনুরাশিটা হবে সেটা থাকবে কি কি, B2 C2 B3 C3, তাহলে এটা আমরা লিখে ফেলছি B2 C2 B3 C3। আর সহগুণকটা কি হবে, সহগুণকটা সেম হবে, কারণ এই যে আমরা এখানে যে ছেদবিন্দুটা পাচ্ছিলাম আমরা এটাকে বলতে পারি A11, কারণ এটা 1 নাম্বার রো
আর 1 নাম্বার কলামের যে ছেদবিন্দু, ঠিক আছে না? সো এই দুইটাকে যোগ করে এই যে A11 কে আমরা যোগ করে বলতে পারি যে এটা তো জোড় সংখ্যা, তার মানে এখানে কোনো মাইনাসের কোনো ভেজাল নাই। অথবা তুমি যে চিহ্নের প্রথা পড়ে আসছো প্লাস মাইনাস প্লাস, এই যে বাকি মাইনাস প্লাস মাইনাস, তারপর এখানে প্লাস মাইনাস প্লাস, ওইভাবেও বলতে পারো যে এটা তো আমাদের প্লাসই হবে। সো এটা নিয়ে আমাদের চিহ্ন নিয়ে কোনো সমস্যা না। তাহলে এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার যে কিভাবে আমরা বের করতে পারি। সহগুণকটাও সেম আসবে, আর আমরা এখানে গুণ করে দিতে পারি সহগুণকে B2C3 হতে পারে মাইনাস B3C2 হতে পারে। সো এই ব্যাপারটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এর পরবর্তীটার দিকে অ্যাপ্রোচ করি, যে আমাদের এর পরেরটা কি হবে। পরবর্তীতে আমরা B1 এর অনুরাশি বের করব। সো B1 এর যে অনুরাশিটা আমরা বের করতে চাই সেটা হচ্ছে কি হবে। B1 এর জন্য আমরা B1 বরাবর আমরা কলাম বাদ দিয়ে দিব, B1 বরাবর আমরা রো বাদ দিয়ে দিব। তাহলে এখান থেকে থাকবে কি A2C2 আর এখান থেকে A3C3। তাহলে আমরা লিখে ফেলি A2C2 A3C3, ঠিক আছে? এটা আমরা এখান থেকে লিখে ফেললাম। অ্যান্ড B1 এর যে সহগুণক হবে, দেখো অনুরাশি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা না, সহগুণকটা নিয়ে মাথা ব্যথা। কারণ সহগুণকটাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের চিহ্নিত অনুরাশি, বাম পাশে যথাযোগ্য চিহ্ন বসাতে হবে, তাহলে আমরা সহগুণকটা পেয়ে যাব। তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখন আমাদেরকে চিহ্ন বসাতে হবে। আমরা চিহ্নের প্রথায় পড়ে আসছিলাম, আমরা যখন এই যে B1 এরটা নিয়ে হিসাব করব তখন সেটা মাইনাস হবে। আরও একটা ভাবে আমরা দেখে আসছিলাম, এটা হচ্ছে আমাদের কত A12, মানে এটা আমাদের 1 নাম্বার রো 2 নাম্বার কলামের ছেদবিন্দু। সো 1 নাম্বার রো আর 2 নাম্বার কলামের ছেদবিন্দু, সো এখানে 1 আর 2 যদি আমরা যোগ করি সেটা 3, মানে বিজোড়। তো বিজোড় হওয়াতে এটা তো আমরা জানি যে যদি বিজোড় হয় তাহলে সেটাকে মাইনাস হবে। সো তুমি দুইটা ব্যাখ্যায় জেনে রাখতে পারো। দেন এরপরে যে কাজটা করা যায় সেটা হচ্ছে আমরা দেখতে পারি যে C1 এর যে অনুরাশি কি হবে। সো C1 বরাবর আমরা কি করতে পারি, কলাম বাদ দিয়ে দিতে পারি, C1 বরাবর আমরা রো বাদ দিয়ে দিতে পারি। সো এটা বাদ দেওয়ার পর আমাদের থাকবে কি A2B2 A3B3। সো এটা আমরা লিখে ফেলছি A2B2 A3B3। অ্যান্ড এটার জন্য সহগুণক কি হবে, সহগুণক হবে A2B2 A3B3, সেম। জাস্ট এটাকে আমরা গুণ করে দিতে পারি A2 × B3, তাহলে এটাকে লেখা যায় A2B3 মাইনাস এখানে লেখা যায় A3 × B2, তাহলে এটা হয়ে যাবে A3B2। আর এটার সাথে প্লাস হবে কারণ আমরা চিহ্নের প্রথায় দেখে আসছিলাম প্লাস মাইনাস প্লাস, আর বাকিগুলো তো জানোই। আর এটাকে বলা যায় যে A13। তো এটা যদি A13 হয় মানে 1 নাম্বার রো আর 3 নাম্বার কলামের যে ছেদবিন্দু, তার মানে এটা যদি 13 হয় তাহলে 3 আর 1 যোগ করে 4, সেটা তো একটা জোড় সংখ্যা আসে, তাহলে এখানে তো আমাদের মাইনাস বসানোর দরকার নাই, এটা প্লাসই বসবে। তো আশা করি এই অনুরাশি আর সহগুণক নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে না। দেন এরপরে আমাদের যে কনসেপ্টটা সেটা হচ্ছে নির্ণায়কের যে প্রপার্টিগুলো আছে। নির্ণায়কের টোটাল 7টা আমরা প্রপার্টিস পড়বো। এই প্রপার্টিসগুলো আমাদের ম্যাথসগুলো সলভ করার জন্য যে কোনো জায়গায় আমাদের হঠাৎ করে কাজে লাগতে পারে, তখন আমাদের এই প্রপার্টিসগুলো আমাদের হেল্প করবে, ঠিক আছে? সো এই প্রপার্টিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সো আমরা ফার্স্ট যে প্রপার্টিটা সেটা একটু দেখি। এগুলো সহজ। কোনো নির্ণায়কের একটি সারি অথবা একটি কলামের সকল উপাদান যদি শূন্য হয় তাহলে নির্ণায়কটার মান শূন্য হবে, ঠিক আছে? এগুলো থেকে কিন্তু আমাদেরকে অনেক ট্রিকি এমসিকিউ দিয়ে দিতে পারে। দেখা যাবে যে আমাদের ক্যালকুলেটই করতে হবে না, বা করলেও এক লাইন ক্যালকুলেট করতে হচ্ছে, এরপর একটা প্রপার্টির মধ্যে পড়ে যাচ্ছে, দেন আমাদের আনসার চলে আসছে। দেখে আমাদের কাছে মনে হতে পারে যে অনেক বড় এমসিকিউ সলভ করতে দিয়েছে। আর আমি নির্ণায়কে তোমাদেরকে একটা ক্যালকুলেটর ট্রিক্স শিখাবো, যেখানে যে কোনো প্রকারের নির্ণায়ক আসুক না কেন, যেমন চেহারারই আসুক না কেন, যত বড়ই আসুক না কেন, সেটা মাত্র 10 সেকেন্ডেই সলভ করে ফেলতে পারবা। সো নির্ণায়কের প্রপার্টির মধ্যে প্রথমটা হচ্ছে কি, কোনো একটা নির্ণায়কের একটি সারি বা একটি কলামের সবগুলো উপাদান যদি শূন্য হয়। সো এখানে যে দেখছো এই যে এই নির্ণায়কটার এই রোটা হচ্ছে 0, আবার এই নির্ণায়কের এই কলামটা হচ্ছে 0। হতে পারে একটা সারির বা হতে পারে একটা কলামের, যদি সবগুলো উপাদান যদি 0 হয় তাহলে ওই নির্ণায়কটার মান শূন্য হবে। কেন? কারণ আমরা যদি 0 ধরে এটাকে যদি বিস্তার করি, 0 বরাবর কলাম রো বাদ দিয়ে দিই, দেন B2C3 করি মাইনাস এখান থেকে কি করা যায় B3C2 করা যায়। তো আমরা 0 দিয়ে এটাকে গুণ করলে তো এটা 0 আসবে, পরেরগুলো বিস্তার করলেও মাইনাস 0 দিয়ে সামথিং এটা 0 আসবে, প্লাস পরেরটা 0 দিয়ে বিস্তার করলে সেটা 0 আসবে। সো এটাকে আর কিছু লেখা লাগবে না, এটা ডিরেক্ট 0 হয়ে যাবে, ঠিক আছে? দেন এরপরে 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে কোনো নির্ণায়কের সারিকে কলামে অথবা কলামকে সারিতে যদি পরিবর্তন করি তাহলে নির্ণায়কের মানটা অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত থাকা মানে হচ্ছে কোনো ধরনের চেঞ্জ আসবে না, মানে আগে যা ছিল তাই থাকবে। যেমন এখানে আমরা একটা নির্ণায়ক কনসিডার করতে পারি, ডি দিয়ে প্রকাশ করছি কারণ এটা ডিটারমিনেন্ট বোঝাচ্ছে। সো ডি ইকুয়াল টু A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। সো এখানে আমরা কি করছি, সারিকে কলামে পরিণত করছি। ধরো তাহলে আমাদের এখান থেকে যে A1 B1 C1 যেটা আছে সেটা ছিল রোতে, এটা চলে আসবে এখন কলামে। এরপরে যে A2 B2 C2 ছিল সেটা ছিল রোতে, এটা চলে আসবে কলামে A2 B2 C2। শেষে যে ছিল A3 B3 C3 এটা চলে আসবে আমাদের কলামে, তাহলে A3 B3 C3 আমরা লিখে ফেললাম। তাহলে এভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এইটা যদি ক্যালকুলেশন করি নির্ণায়কের যে মান থাকবে, অ্যান্ড এটাকে ক্যালকুলেট করলে
করো নির্ণায়কের সেম মানটাই থাকবে, তাহলে এখানে নির্ণায়কের কোনো ধরনের মানের পরিবর্তন হচ্ছে না, অপরিবর্তিত থাকছে। সো আশা করি 1 নাম্বার আর 2 নাম্বার প্রপার্টিটা তোমাদের কাছে ক্লিয়ার। অ্যান্ড আমরা এখন 3 নাম্বার প্রপার্টির দিকে চলে আসি। 3 নাম্বার প্রপার্টিতে বলছে যে কোনো নির্ণায়কের দুটি পাশাপাশি সারি বা কলাম পরস্পর যদি স্থান বিনিময় করে তাহলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে কিন্তু চিহ্নটা পরিবর্তন হয়। কিভাবে আমরা এই জিনিসটা একটু রিয়েলাইজ করার ট্রাই করি। এখানে আমরা একটা এক্সাম্পল দেখছি, d ইকুয়াল টু a1 a2 a3 b1 b2 b3, আর এখানে পরে যেটা ছিল c1 c2 c3। এখন আমাদের আগেরটার সাথে পার্থক্য কি? আগেরটা ছিল কি সারিকে কলাম অথবা কলামকে সারিতে, সবগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। আর এখন হচ্ছে কি দুইটা পাশাপাশি সারি বা কলাম যদি পরস্পর স্থান বিনিময় করে, তো আমরা এখানে কলামেরটার জন্য কনসিডার করি। কলামের জন্য কি হচ্ছে, যেমন ধরো আমি বললাম যে এই যে সেকেন্ড যে কলামটা ছিল b1 b2 b3, কোনো একটা ক্যালকুলেশন করার পারপাসে আমার দরকার হচ্ছে যে এই b1 b2 b3 কে আমি সামনে নিয়ে চলে আসবো। তাহলে আমার এই রাইটটা আছে যে b1 b2 b3 কে আমরা সামনে নিয়ে আসতে পারবো, আর এই যে a1 a2 a3 ছিল সেটাকে আমরা পরে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, সো ওর প্লেসে আমরা নিয়ে গেলাম, মানে এদের মধ্যে আমি ইন্টারচেঞ্জ করলাম। দুইটা পাশাপাশি সারি বা দুইটা কলামের মধ্যে পাশাপাশি থাকতে হবে। ঠিক আছে, সো আমরা কিন্তু এটা চাইলে সি এর ক্ষেত্রে করতে পারতাম, বি আর সি এর মধ্যেও চেঞ্জ করতে পারতাম। তাহলে চেঞ্জ করার ফলে কি হচ্ছে এই জিনিসটা আমাদেরকে একটু অবজার্ভ করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে এই যে a1 a2 a3 যেটা ছিল সেটাকে আমরা নিয়ে আসলাম সেকেন্ডে, এই যে সেকেন্ডে চলে আসছে। আর এই যে b1 b2 b3 ছিল সেটাকে নিয়ে আসলাম আমরা শুরুতে, তাহলে এই যে b1 b2 b3টা শুরুতে চলে আসছে। বলছে যে যদি আমরা এমন করি করতে পারবো, কিন্তু নির্ণায়কের মানের কোনো ধরনের চেঞ্জ হবে না, কিন্তু চিহ্নটা চেঞ্জ করতে হবে। তখন সেই ক্ষেত্রে আমাদেরকে একটা চিহ্ন ইন্ট্রোডিউস করতে হবে। এখানে প্লাস ছিল, দ্যাটস ওয়াই এটা মাইনাস হয়ে গিয়েছে। এখন এখানে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, যদি আমরা আরেকবার চেঞ্জ করি তাহলে আমাদের চিহ্নটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে। কিভাবে? কারণ আমরা এখানে যদি আরেকটা চেঞ্জ করি, সাপোজ আমরা এখানে আরেকটা মাইনাস আসবে, আমরা বলতে পারি যে মাইনাসে মাইনাসে প্লাস, সো আমাদের আলটিমেটলি চিহ্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে 3 নাম্বারটা ক্লিয়ার। অ্যান্ড আমরা এখন 4 নাম্বারের দিকে চলে আসি, যে কোনো নির্ণায়কের দুইটি সারি বা কলাম যদি একই হয় তাহলে নির্ণায়কের মানটা 0 হবে। সো এটা আমরা এরকম বলতে পারি, যেমন ধরো ডি একটা নির্ণায়ক, সো এটা বোঝাচ্ছে যে a1 a1 a2 a2 a3 a3, সো এগুলো যদি একই হয়, দুইটা সারি বা দুইটা কলাম যদি একই হয় তাহলে নির্ণায়কের মানটা 0 হবে। দেখো c1 c2 c3 এটা আলাদা বোঝাচ্ছে। যেমন আমি বলতে পারি এখানে 1 1 1 1 1 1, এখানে আমি বলতে পারি 5 6 7। সো যদি এমন হয় তখন সেই ক্ষেত্রে এই নির্ণায়কের মানটা 0 বলতে পারি। এটা ক্যালকুলেট করেও দেখতে পারো 0 আসবে, কিন্তু প্রপার্টিগুলো দিয়ে আমরা টাইমটাকে অনেক সেভ করতে পারি। দেন এরপর আমরা 5 নাম্বার প্রপার্টিটার দিকে দেখি। 5 নাম্বার প্রপার্টিতে বলছে যে কোনো নির্ণায়কের দুইটি সারি বা কলামের উপাদানগুলো পরস্পরের যদি সমানুপাতিক হয় তাহলে ওই নির্ণায়কের মানটা 0 হবে। তাহলে এখানে সমানুপাতিক বলতে বোঝাচ্ছে যে সমান অনুপাত, অর্থাৎ আমরা যদি এখানে খেয়াল করে দেখি, প্রথমে যে এক্সাম্পলটা আছে d ইকুয়াল টু ka1 ka2 ka3, আমরা এখান থেকে বলতে পারি যে এই যে ka1 আছে, আমরা ka1 কে যদি আমরা এখান থেকে a1 দিয়ে ভাগ করি তাহলে ka1 কে a1 দিয়ে ভাগ করলে আমাদের থাকবে k। তারপর ka2 দিয়ে আমরা যদি a2 কে ভাগ করি তাহলে ka2 দিয়ে আমরা যদি a2 কে ভাগ করি তাহলে রেজাল্ট আসবে k। এরপরে যদি ka3 দিয়ে a3 কে ভাগ করি তাহলে ka3 কে আমরা a3 দিয়ে ভাগ করলে রেজাল্ট আসবে k। তাহলে দেখো আমাদের এখানে সমানুপাতিকটা আমরা এখান থেকে বুঝলাম। সো এখন আমরা যে ব্যাপারটা ক্লিয়ার করব সেটা হচ্ছে আমরা এটাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ঠিক আছে, তাহলে আমরা এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। যেমন আমরা একটা এক্সাম্পল কনসিডার করলাম যে এখান থেকে ধরো একটা নির্ণায়ক, এখান থেকে এটাকে আমরা বলতে পারি যে 3 6 9, তারপর বলতে পারি যে 6 12 18, এরকম একটা এক্সাম্পল আজকে স্টার্টিংয়েও দেখে আসছিলাম 4 5 7। সো এখান থেকে এটাকে বলা যায়, এখানে আমরা এই যে সেকেন্ড কলামটার দিকে কনসিডার করি, সেকেন্ড কলামে যে ভুক্তিগুলো আছে সেটাকে বলা যেতে পারে, এই যে এখানে 3 6 9 ছিল, এখানে আমরা 6কে বলতে পারি যে 3 দুগুণে 6। দেন আমরা এখান থেকে বলতে পারি 12কে বলতে পারি 6 দুগুণে 12। তারপর এখানে 18 যেটা ছিল সেটাকে বলতে পারি 9 দুগুণে 18। ঠিক আছে, আর পরে যেটা ছিল 4 5 7, এটা বসে যাবে এটার মতোই। তাহলে এখানে একটা ব্যাপার খেয়াল করবা ইন্টারেস্টিংলি, এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটাতেই কিন্তু এই যে ফার্স্ট কলামে যা ছিল সেটার সাথেই কিন্তু 2 গুণ করা। ঠিক আছে, এই যে 3 দুগুণে 6 6 দুগুণে 12, তারপর হচ্ছে 9 দুগুণে 18, এটা হচ্ছে প্রত্যেকটার সাথে জাস্ট 2 গুণ করা। তাহলে আমরা বলতে পারছি যে এখানে যে 2 ছিল প্রত্যেকটা কলামে, এই যে এখানে 2 এখানে 2 এখানে 2, এখান থেকে কিন্তু আমরা 2টাকে কমন নিয়ে নিতে পারি। 2টাকে যদি কমন নিয়ে নিই তাহলে থাকবে কি 3 6 9, এরপরটা হয়ে যাবে 3 6 9, দেন লাস্টে যে 4 5 7 ছিল 4 5 7 ওর মতো বসে যাবে। বলছে যে যদি এমন হয় তাহলে সেই ক্ষেত্রে ওই নির্ণায়কটার মানটাও 0 হবে। এটা ক্যালকুলেট করে দেখতে পারো যে এটার রেজাল্টও 0 আসবে। আমরা আরও একটা জিনিস পড়ে আসছিলাম মাত্রই, সেটা হচ্ছে কি ছিল, যদি কোনো নির্ণায়কের দুইটা সারি বা কলাম যদি একই হয়
তাহলে নির্ণায়কের মান শূন্য হবে। তাহলে দেখো এখানে কিন্তু সারি আর কলাম, তাহলে এখানে দেখো এই যে দুইটা কলাম ছিল, এই দুইটা কলাম কিন্তু একই। সো এটার রেজাল্ট যদি 0 আসে, সো 0কে 2 দিয়ে গুণ করলে সেটা 0 আসবে। সো এটা আরেকটা প্রপার্টি হিসেবে আমরা এটা পড়ে রাখতে পারি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের 6 নাম্বার, যেটা 6 নাম্বারটা আমাদেরকে বলছে যে কোন নির্ণায়কের একটি সারি বা কলামের উপাদানগুলোর প্রত্যেকটা যদি দুইটা পদ নিয়ে গঠিত হয়, তাহলে ওই নির্ণায়ককে দুইটা নির্ণায়কের সমষ্টি রূপে প্রকাশ করা যাবে। ঠিক আছে, যেমন এখানে দুইটা পদ নিয়ে যদি গঠিত হয়, এখানে খেয়াল করে দেখো এই যে এখানে একটা কলাম ছিল, এই কলামের যে উপাদানটা সেটা হচ্ছে কি k1 প্লাস a1, k2 প্লাস a2, k3 প্লাস a3 এরকম যদি থাকে, আর বাকিগুলো ছিল যেমন নর্মালি b1 c1, b2 c2, b3 c3 এরকম যদি থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ওই নির্ণায়কটাকে দুইটা নির্ণায়কের সমষ্টি রূপে লিখতে পারি। এই যে k1 k2 k3 দিয়ে একবার লিখে ফেলবো, মাঝখানে যে প্লাস থাকলে প্লাস সেটা দিয়ে, এরপরে হচ্ছে পরবর্তীতে যে a1 a2 a3 ছিল সেটা দিয়ে আমরা আরেকবার লিখতে পারি। তার মানে হচ্ছে যে এই যে এখানে যে নির্ণায়কটা ছিল, যদি এখানে সারি বা কলামের উপাদানগুলো যদি এমন থাকে যে দুইটা পদ নিয়ে গঠিত হয়, তাহলে ওই নির্ণায়কটাকে আমরা দুইটা নির্ণায়কের সমষ্টি রূপে আলাদা আলাদা করে লিখতে পারি। এটা একটা প্রপার্টি, এবং এটা দিয়ে হচ্ছে আমরা একটা টাইপের পুরোপুরি ম্যাথ দেখব। এরপরে 7 নাম্বার যে প্রপার্টিটা, সেটা বলছে যে কোন নির্ণায়কের একটি সারি বা কলামের উপাদানগুলোকে যদি আমরা একই নাম্বার দিয়ে গুণ করি, এরপর ওই নির্ণায়কের একটা সারি বা কলামের অনুরূপ উপাদানগুলোর সাথে যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মানের কোনো ধরনের চেঞ্জ হয় না। এবং নির্ণায়কের মধ্যে আমাদের এই টাইপের ক্যালকুলেশন করতে হতে পারে। যেমন এই যে এখানে আমরা একটা নির্ণায়কের এক্সাম্পল কনসিডার করি, d = a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3। সো এখানে আমাদেরকে বলছে যে ধরো আমি এখানে একটা কলামের কথাই কনসিডার করি, সারির ক্ষেত্রে সেম জিনিসটা অ্যাপ্লিকেবল। এই যে এখানে আমাদের সেকেন্ড যে কলামটা আছে, এই যে সেকেন্ড কলামে কি কি ছিল, b1 b2 b3। তাহলে আমরা এখান থেকে কি করলাম, যে এই যে নির্ণায়কটা ছিল তার কলামের যে উপাদানগুলো ছিল তাকে আমরা এখন একটা একই নাম্বার দিয়ে গুণ করব, যে কোনো নাম্বার হতে পারে। যেমন এখানে আমরা নাম্বারটাকে কনসিডার করতে পারি, সাপোজ এখানে আমরা বলতে পারি এটা একটা কনস্ট্যান্ট, সো আমরা বলতে পারি এটা k। তাহলে তিনটাকে আমরা কি করছি, একই নাম্বার দিয়ে গুণ করছি। গুণ করার পরে এরপরের অংশটা খেয়াল করো, ওই নির্ণায়কে একটি সারি বা একটি কলামের অনুরূপ উপাদানগুলোর সাথে যোগও করতে পারি, বিয়োগও করতে পারি। তাহলে এই যে এখান থেকে kb1 kb2 kb3 ছিল, সাপোজ আমরা কি করতে পারি, এই তিনটা নিয়ে আমরা এখানে ফার্স্টে যেটা ছিল এই যে a1 a2 a3 এর সাথে আমরা কি করলাম, যোগ করে দিলাম। আমরা কিন্তু বিয়োগও করতে পারি, তাহলে নির্ণায়কের মানের কোনো ধরনের চেঞ্জ হবে না, নির্ণায়কের মানটা যেমন ছিল তেমনই থাকবে। সেটা দেখতে একটু ভেজাল লাগতেছে, আরেকবার সহজ করে বলি। ধর আমি এখান থেকে সেকেন্ড কলামটা পিক করলাম, তুমি চাইলে থার্ড কলামটা পিক করতে পারো, এখানে কোনো ধরনের প্রবলেম নাই। কি করলাম, একই নাম্বার গুণ করতে হবে। ধরো আমি এটার সাথে যদি 3 গুণ করি, তিনটার সাথেই 3 গুণ করতে হবে, 5 গুণ করলে তিনটার সাথে 5 গুণ করতে হবে। সো একই সংখ্যা গুণ করার পরে ওই নির্ণায়কে একটা সারি বা কলামের অনুরূপ উপাদানগুলোর সাথে, যেমন অনুরূপ উপাদান বলতে আমরা এখানে ফার্স্ট একটা ধরো চয়েস করলাম, সো আমরা বলতে পারি যে এই যে এখানে kb1 kb2 kb3 ছিল, আমরা একটা সিরিয়ালে যোগ করে দিলাম। আমরা চাইলে এটা c এর সাথেও করতে পারতাম। তো যদি এমন করতাম তাহলে নির্ণায়কের মানের কোনো ধরনের চেঞ্জ হবে না, এটার যে মান আসতো এবং এটারও সেম মানটাই আসতো। সো আশা করি এটা নিয়ে কোনো ধরনের প্রবলেম হবে না। এরপরে লাস্ট ওয়ান, সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে একঘাত সমীকরণ জোটের সমাধান। এটা কিন্তু আমাদের ক্রেমারের রুল দিয়ে করতে হবে। ক্রেমারের রুল দিয়ে আমরা এটা হচ্ছে ম্যাথগুলো যখন সলভ করবো তখন আমরা সেই জিনিসটা দেখে নিব। সো বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে আমরা একঘাত সমীকরণ জোটের সমাধান করি সেটা একটু দেখি। যেমন একটা একঘাত সমীকরণ জোট কনসিডার করা যাক, xyz চলক দিয়ে থাকে যেটা, বা xyz ভ্যারিয়েবল দিয়ে যেটা থাকে। সো এটা একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এই যে এখানে a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 d1 d2 d3 এগুলো হচ্ছে এক একটা কনস্ট্যান্ট। সো এটাকে আমরা চাইলে এরকম একটা সমীকরণকে, এগুলো ছোটবেলা থেকে দেখে আসছো, সো এই সমীকরণগুলোকে আমরা চাইলে একটা ম্যাট্রিক্সের আকারে লিখতে পারি। সো ম্যাট্রিক্সের আকারে লেখার জন্য আমাদেরকে কি করতে হবে, এখান থেকে কনস্ট্যান্টগুলোকে আলাদা করে পিক করে নিতে হবে। যেমন এই যে এখান থেকে a1 b1 c1 এটাকে আমরা নিয়ে আসলাম, একটা ম্যাট্রিক্স আকারে লিখবো। a2 b2 c2 এটাকে আমরা একটা ম্যাট্রিক্স আকারে লিখবো। a3 b3 c3 এটাকে আমরা একটা ম্যাট্রিক্স আকারে লিখবো। আমরা সমীকরণ জোটের সমাধান করছি। একটা সমীকরণ সমাধানের পারপাস কি থাকে, একটা সমীকরণ সমাধানের পারপাস থাকে আমাদের যে আননোন টার্মগুলো থাকে, সাপোজ এই যে এক্স ওয়াই জেড এদের মানটা বের করা। ঠিক আছে, সমীকরণ জোটে আমরা চাই যে আননোন যে ভ্যালুগুলো থাকে সেটার ভ্যালুটা বের করতে। তো এখানে যে এক্স ওয়াই জেড এর যে ভ্যালুটা বের করতে হবে, সো আমরা এখন এক্স ওয়াই জেড গুলাকে একটা ভ্যারিয়েবল হিসেবে পিক করবো, মানে একটা ম্যাট্রিক্স আকারে সাজাবো। আর এখানে এই যে আমাদের যে কনস্ট্যান্ট গুলা ছিল সেই কনস্ট্যান্ট গুলাকে আমরা একটা ম্যাট্রিক্স আকারে সাজাবো। এখানে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যদি প্রশ্নে এই যে কনস্ট্যান্ট গুলা থাকে, এটা সাধারণত ইকুয়েশন গুলো কেমন থাকে, ইকুয়েশন গুলো থাকে এরকম টাইপের শেপে। সাপোজ ধরো 2x + 3y + 4z = ধরো 6 এরকম টাইপের থাকলো, বা এটাকে অনেক সময় এরকম তিনটা থাকবে আর কি, এরকম আরেকটা থাকবে, এরকম আরেকটা থাকবে। তো এটা অনেক সময় কি করতে পারে, এই 6টা এই পাশে দিয়ে দেয় -6 আকারে। তো আমাদের যে কাজটা করতে হবে, কনস্ট্যান্ট গুলো যেগুলো থাকবে সেগুলোকে আমরা আলাদা ডান পাশে নিয়ে যাব। ঠিক আছে, সো আমরা এরপর এখান থেকে এই জিনিসটা লিখতে পারি, এটাকে একটা ম্যাট্রিক্স আকারে লিখতে পারি। সাপোজ বলতে পারি যে এটা একটা ম্যাট্রিক্স এ, আর এই ভ্যারিয়েবল গুলোর জন্য আমরা বলতে পারি যে এটা হচ্ছে x
আর এখান থেকে এই কনস্ট্যান্টগুলোর জন্য বলতে পারি সেটা হচ্ছে বি। আমাদের তো আসলে এই এক্সটাই বের করা দরকার, তাই না? সো এটা আমরা বের করে কম্পেয়ার করে ফেলতে পারবো রেজাল্টটা। তো এখন আমরা যে কাজটা করতে পারি, আমাদের এক্স বের করা দরকার, এর এখানে দরকার হচ্ছে না, সো এটাকে আমরা অপর পাশে নিয়ে যেতে পারি, তাহলে সেটা হয়ে যায় 1/a, বা এটাকে বলা যায় এ ইনভার্স। তাহলে সহজ কথায় আমরা এটা বের করার জন্য যে কাজটা করতে পারি, সমীকরণ জোটের যদি আমরা সমাধান করতে চাই, এই যে আননোন অর্থাৎ এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলো যদি আমরা জানতে চাই, তাহলে আমাকে যে কাজটা করতে হচ্ছে এ ইনভার্সটা বের করে তার সাথে বি ম্যাট্রিক্সটাকে গুণ করতে হচ্ছে। তার মানে এখানে আমাদের যে কাজটা করতে হচ্ছে, নাম্বার 1 এখানে করতে হচ্ছে কি বিপরীত ম্যাট্রিক্স বের করতে হচ্ছে। আমরা এই প্রসেসটা দেখাচ্ছি যে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করা যেতে পারে। আবার এটাকে ক্রেমার রুল দিয়ে আমরা একটা পড়বো ম্যাথের মধ্যে। বিপরীত ম্যাট্রিক্স করতে হচ্ছে, আবার সেকেন্ড আরেকটা কাজ করতে হচ্ছে, দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে হচ্ছে। সো বিপরীত ম্যাট্রিক্স করার পরে যে রেজাল্টটা আসবে তার সাথে আমরা বি ম্যাট্রিক্সটা গুণ করে দিব, দেন আমাদের একটা সমীকরণ জোটের সমাধান চলে আসবে খুব ইজিলি। অ্যান্ড এরপরে হচ্ছে আমরা ক্রেমার রুল দিয়েও সমাধানগুলো দেখবো। সো এই হচ্ছে ওভারঅল আমাদের যে আমরা নির্ণায়কের বেসিকগুলো পড়ে ফেললাম। নেক্সট লেকচার থেকে আমরা নির্ণায়কের সরাসরি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোর দিকে চলে যাব। এই যে আজকে আমরা একদম বেসিক টপিকগুলো পড়লাম এবং নির্ণায়কের বিভিন্ন প্রপার্টিগুলো পড়লাম, কিভাবে আমরা সলভ করবো এই জিনিসগুলো শিখলাম, এটা দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো খুব ইজিলি সলভ করে ফেলবো। সো নেক্সট ক্লাসের আগে নির্ণায়ক চ্যাপ্টারের এই বেসিকটার উপর একটা কনফিডেন্স বিল্ড আপ করে ফেলো।